হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? সবাই দ্রুত বলো আমার লাইটটা দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ওকে, সবাই দ্রুত বলো আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। আমি ততক্ষণে তোমাদের লিঙ্কগুলো একটু ক্লাসগুলোতে মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, ওকে, সবাই দ্রুত বলো যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। দ্রুত বলো সবাই সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, আর হচ্ছে আমরা 2 মিনিটের ভিতর ক্লাসটা শুরু করব। আমরা 2 মিনিটের ভিতর ক্লাসটা শুরু করব। তো সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যে আমরা 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, অল ক্লিয়ার দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। আমরা 2 মিনিটে আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, হ্যাঁ এই তো, সবাইকে একটু মেনশন দাও যারা যারা তোমাদের ফ্রেন্ডরা আমাদের সাথে যুক্ত আছে। সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আমরা দ্রুত আমাদের ক্লাসে জয়েন করব। ওকে, 2 মিনিটে আমরা ক্লাসটা শুরু করব। আর ততক্ষণে বাকিরা বলতে থাকো যে আমাদের সাউন্ড ভয়েস সব ক্লিয়ার কিনা। আমরা 2 মিনিটে আমাদের ক্লাসটা শুরু করব, বাকিরা বলতে থাকো যে আমাদের সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই দ্রুত বলতে থাকো, আমরা 2 মিনিটে ক্লাসটা শুরু করব আমাদের। দাদা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, সাউন্ড ভয়েস অল ক্লিয়ার বলছে, কিচ্ছু শোনা যাচ্ছে না দাদা। ও মা, কেন? বলছে কিচ্ছু শোনা যাচ্ছে না দাদা, কেন যাচ্ছে না দাদা? সাউন্ড আসছে না কেন? সাউন্ডটা আসছে, আমি তো সাউন্ড পাচ্ছি। সোমা মণ্ডল, তোমার ফোনের সাউন্ডটা একটু চেক করো। হ্যাঁ, আমার এখানে কিন্তু সাউন্ড ক্লিয়ার। ওকে, আমার কিন্তু এখানে সাউন্ড ক্লিয়ার। ওকে, সোমা মণ্ডল নিজের সাউন্ডটা একটু চেক করো কাইন্ডলি, আমার কিন্তু সাউন্ড ক্লিয়ার এখানে। ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে ক্লিয়ার বলছো, ঠিক আছে, ঠিক আছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, চলো চলো আমরা শুরু করি। ওকে, দেখো আগের দিন হচ্ছে আমরা প্রবলেম সলভিং 5 ক্লাসটা করছি। প্রবলেম সলভিং 5, খেয়াল করো, প্রবলেম সলভিং 5 আমরা 5 নাম্বার ক্লাসটা করছি। আজকে হচ্ছে আমরা আমাদের লেকচারে ফেরত যাব আবার। ওকে, আজকে হচ্ছে আমরা আবার লেকচারে ফেরত যাব আমাদের। তো আমার তো পরিচয় সবাই জানোই, তোমাদের সাথে পুরো ফিজিক্স ক্লাসে থাকবো আমি, পার্বণ নন্দী। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করতেছি, তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে সায়েন্স বায়াতে যুক্ত আছি আমি। ওকে, চলো শুরু করা যাক। আমাদের সায়েন্স বায়া পেজ সম্পর্কে তো জানোই, পেজের লিঙ্কও দেওয়া আছে, গ্রুপ লিঙ্কও দেওয়া আছে। যারা এখনও জয়েন করোনি গ্রুপে, অবশ্যই এই গ্রুপগুলোতে জয়েন করে নিবা আমাদের প্রতিদিন আপডেট পেতে। সায়েন্স বায়া তোমাদের পাশে রয়েছে। ওকে, চলো শুরু করা যাক। দেখো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে জড়তার ভ্রামক। ভ্রামক জিনিসটা কি খেয়াল রাখবা। আমরা নিউটনের প্রথম সূত্র অনুসারে, দেখো আমাদের এখানে লাইন বাই লাইনে আমি একটু পড়ি, তাহলেই তোমরা বুঝতে পারবা। দেখো কি বলছে, নিউটনের প্রথম সূত্র অনুসারে বস্তুর নিজস্ব ধর্ম বজায় রাখার যে প্রবণতা বা ধর্ম, অর্থাৎ এই যে প্রবণতাটা, এটাই হচ্ছে জড়তা। আমরা রৈখিক গতির সাহায্যে এই জড়তা পরিমাপ করতে পারি
রৈখিক গতির ক্ষেত্রে কোনটা ইউজ করি? ভর। ওকে, কিন্তু রৈখিক গতির ক্ষেত্রে যেটা ভর, কৌণিক গতির ক্ষেত্রে সেটারই নাম হয়ে যাচ্ছে জড়তার ভ্রামক। ঠিক আছে, জাস্ট আমরা প্রতীক হিসেবে ইউজ করতেছি বা একটাকে আরেকটা রিপ্লেসে ইউজ করতেছি, তাই বলে ভর আর জড়তার ভ্রামক যে এক হয়ে যাবে এমন না। ঠিক আছে, আরেকবার বুঝো। জড়তার ভ্রামক প্রথম সূত্র অনুসারে আমাদের জড়তা শব্দটা আসছে প্রথম সূত্র থেকে। সো বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখার যে প্রবণতা বা ধর্ম, তাই হলো জড়তা। রৈখিক গতির ক্ষেত্রে এই জড়তা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? বস্তুর ভরের সাহায্যে। ওকে, কিন্তু এই কৌণিক গতির ক্ষেত্রে বস্তুর জড়তা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? জড়তার ভ্রামকের সাহায্যে। অর্থাৎ আমরা যে জড়তা বলি, একটা বস্তু জড় অবস্থায় রয়েছে, এইটা কৌণিক গতির ক্ষেত্রে কিভাবে পরিমাপ করা হবে? জড়তার ভ্রামকের সাহায্যে। ঠিক আছে, জড়তার ভ্রামককে, আচ্ছা এটা যতটা না, এটা হচ্ছে জড়তা হবে। ওকে, দাঁড়াও, এটা হচ্ছে জড়তা হবে, জড়তা। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে কি দিয়ে প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল আই। ওকে, খেয়াল রাখবা, ক্যাপিটাল আই দিয়ে জড়তার ভ্রামক প্রকাশ করা হয়। তাহলে আসো, জড়তার ভ্রামকের সংজ্ঞাটা কি এটা আমাদের বুঝতে হবে। সংজ্ঞাটা এক একটা অক্ষের সাপেক্ষে এক এক রকম হতে পারে। অর্থাৎ আমি এক একটা অক্ষ বলতে বোঝাচ্ছি কোন অক্ষকে কেন্দ্র করে ঘুরছে বা কেমন ভরের বস্তু ঘুরছে তার উপর ডিপেন্ড করে ভর সংজ্ঞাটা একটু হালকা চেঞ্জ হতে পারে। কিন্তু মনে রাখবা সবসময়, ভ্রামক মানেই দূরত্বের একটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, ভ্রামক মানেই দূরত্বের একটা গুণ হয়ে যাবে। অবশ্যই দূরত্ব গুণ দিতে হবে ভ্রামকের ক্ষেত্রে, এটা মনে রাখবা সবসময়। যে কোনো কিছুর ভ্রামক, ভ্রামক মানেই হচ্ছে তার সাথে একটা দূরত্ব গুণ হবে। ঠিক আছে, আচ্ছা চলো, কি বলছে দেখো, জড়তার ভ্রামক পি কিউ। এই যে ছবিটা দেখো, খেয়াল করো, যে ডান পাশে কোনায় আমরা একটা ছবি দিয়ে রাখছি, এটা হচ্ছে পি কিউ অক্ষের সাপেক্ষে এম ভরের একটা বস্তু পি কিউ অক্ষ থেকে আর দূরত্বে ব্যাসার্ধে ঘুরছে। আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে ঘুরছে, যার ভর কত? এম। তাহলে জড়তার ভ্রামক কত হবে? আই ইকুয়াল এম আর স্কয়ার। অর্থাৎ সংজ্ঞাটা আমি পড়ি, দেখো। কোনো অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান এই অক্ষ কি? পি কিউ। পি কিউ অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান একটি কণার ভর, কণার ভর কত? এম। এবং ঘূর্ণন অক্ষ, ঘূর্ণন অক্ষ কোনটা? পি কিউ। পি কিউ হতে লম্ব দূরত্ব, পি কিউ থেকে এই কণার লম্ব দূরত্ব আর। আর এর লম্ব দূরত্বের বর্গের গুণফল, লম্ব দূরত্বের বর্গ মানে আর এর স্কয়ার গুণফল এম ইন্টু আর স্কয়ার। তাহলে এটা গুণফলকে কি বলা হবে? উক্ত কণার জড়তার ভ্রামক। অর্থাৎ তুমি এই সূত্রটা দেখে বলতে পারবা আই ইকুয়াল এম আর স্কয়ার। অর্থাৎ কোনো ঘূর্ণনরত বস্তুর বা কোনো ঘূর্ণায়মান অক্ষ থেকে কোনো অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান, অবশ্যই এটা কমন কথা, কোনো অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান একটি কণার ভর। তুমি কণার ভর জায়গায় বস্তুর ভর বলতে পারো, আমাদের সামনে আসবে। কণার ভর বা বস্তুর ভর, এই বস্তুর ভর আর ওই অক্ষ থেকে ওই বস্তুর লম্ব দূরত্ব, অর্থাৎ অক্ষ বস্তুর মধ্যে লম্ব দূরত্ব আর বস্তুর ভর কত? এম। তাহলে বস্তুর লম্ব দূরত্বের বর্গের গুণফলকে, লম্ব দূরত্বের বর্গ হচ্ছে আর স্কয়ার, তার গুণফল এর সাথে এম করলে আসে কি? এম আর স্কয়ার। একে কি বলা হবে? জড়তার ভ্রামক। অর্থাৎ আই ইকুয়াল এম আর স্কয়ার। ওকে, সবাই বলো যে এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে কিনা, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা কমেন্ট করো। এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে কিনা? এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে কিনা? ক্লিয়ার দাদা? হ্যাঁ, থ্যাংক ইউ। চলো নেক্সট। এবার হচ্ছে একটা ঘূর্ণনরত বস্তুর, একটা বস্তুর জড়তার ভ্রামক। আচ্ছা, এই প্রথমে এটা দেখার দরকার নাই, প্রথমে এটা দেখার দরকার নাই, আমি বলি প্রথমে এটা দেখার দরকার নাই। ঠিক আছে, নাই দাদা? আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমে আসো, কি বলছেন? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এখানে এটা হচ্ছে ই হয়ে গেছে, এই ঠিক আছে নাও। এবার আসো, প্রথমে এই সংজ্ঞাটা তোমাদের দেখার দরকার নাই, খেয়াল করো। প্রথমে এই ছবিটা তোমরা খেয়াল করো না, তোমরা সংজ্ঞাটা খেয়াল করো। ঠিক আছে, আসো, কি বলছে দেখো। ঘূর্ণনরত বস্তুর, এই যে কোনো বস্তুর ক্ষেত্রে
কোনো নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর প্রতিটি কণার ভর ও ঘূর্ণন অক্ষদের আনুষঙ্গিক লম্ব দূরত্বের গুণফল। অর্থাৎ আগের সংজ্ঞাটাই আমরা বলবো যে কোনো নির্দিষ্ট অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণায়মান কোনো বস্তুর ভর, ভরের সূত্র, ভর হচ্ছে কই, আচ্ছা আমার কই পেন্সিল, এই হচ্ছে পেন, হ্যাঁ, ঘূর্ণায়মান বস্তু ভর কত, এটা হচ্ছে এম। তাহলে আমরা এখানে লিখতে পারি আই ইকুয়াল হবে কত, আই ইকুয়াল, তাহলে ঘূর্ণনরত বস্তুর ভর, ভর এবং ওই ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর লম্ব দূরত্বের গুণফল, অর্থাৎ লম্ব দূরত্বের গুণফল, এটাই হবে কি আমাদের সেই জড়তার ভ্রামক। বোঝা গেছে? অর্থাৎ জড়তার ভ্রামক কথাটার অর্থ কি, আমরা বলতে পারি কি আমাদের ভর এবং ওই ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর লম্ব দূরত্বের গুণফল, এটাই হচ্ছে কি জড়তার ভ্রামক, সহজ কথা একদম বলতে গেলে। ঠিক আছে? আচ্ছা, উপরে এত কিছু কি লেখা দেখো, এই বস্তুটার ভিতর প্রত্যেকটা কণা আছে। আমি যদি বলি এখানে একটা কণা আছে যার ভর হচ্ছে m1, এখানে একটা কণা আছে যার ভর হচ্ছে m2, এখানে একটা কণা আছে যার ভর হচ্ছে m3, তাহলে m1 বস্তুর জন্য জড়তার ভ্রামক কত হবে, m1 r1 স্কয়ার, এটাই লিখছি এখানে দেখো, i1 সমান m1 r1 স্কয়ার, i2, i2 মানে কত, m2 r2 স্কয়ার, m2 r2 স্কয়ার, ওকে, m3 r3 স্কয়ার, এটা হবে কি i3। এভাবে করে যদি আমি n সংখ্যক কণা কাউন্ট করি তাহলে সেটার জন্য জড়তার ভ্রামক কত হবে, in সমান mn rn স্কয়ার। এখন এখানে তাহলে জড়তার ভ্রামক কি, আমাদের একটা স্কেলার রাশি, মনে রাখবা জড়তার ভ্রামক একটি স্কেলার রাশি। ঠিক আছে, আমি এখানে যদি লিখে রাখি জড়তার ভ্রামক একটি স্কেলার রাশি, জড়তার, মনে আছে ভেক্টরে প্রথম দিন আমরা কোনটা স্কেলার কোনটা ভেক্টর পড়ছিলাম কিছু, মনে আছে? সেখানে পড়ছিলাম যে জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, খেয়াল রাখবা এটা, জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। সো আমরা সরাসরি যোগ করে দিলেই কি এটা স্কেলার রাশি পেয়ে যাবো। ওকে, জড়তার ভ্রামক স্কেলার রাশি। এবার আসো তাহলে আই সমান কি হবে, m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট 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 দিয়ে mn সংখ্যক কণা, যেটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, i ইকুয়াল টু 1 থেকে m পর্যন্ত, m1 আর mi ri স্কয়ার, অর্থাৎ এই i এর মান কত হবে, i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। ওকে, এটাই হচ্ছে কি আমাদের কণা। আচ্ছা, এরপর আসো তাহলে এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে, কমেন্ট করো সবাই, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা সবাই একটু দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো যে এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা। ওকে, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, চলো এরপর নেক্সট। এবার হচ্ছে যদি এটা একটা বিচ্ছিন্ন ফাংশনের জন্য হয়, অর্থাৎ প্রতিটা বস্তু, দেখো আমরা এই ছবিতে প্রত্যেকটা বস্তু ভর কাউন্ট করতে পারতেছি, m1 ভর কাউন্ট করতেছি, m2 ভর কাউন্ট করতেছি, m3 ভর কাউন্ট করতেছি, এটা আমরা কাউন্ট করতে পারতেছি। কিন্তু এমন যদি কোনো সিস্টেম হয়, দেখো এখানে লিখে রাখছি, বাস্তবে বস্তুর ভর নিরবিচ্ছিন্নভাবে সমগ্র বস্তুর মধ্যে বণ্টিত থাকে। অর্থাৎ তুমি যদি 1 কেজি চাল নাও তাহলে প্রত্যেকটা চালের কণার যে ভর সেইটা যোগ করেই না তুমি 1 কেজি পাবা, তাই না? ধরো তোমার 1 কেজি চালের ভিতর কতগুলো চাল আছে, 1 কেজি চালের ভিতর ধরো 10,000 চাল আছে, তাহলে তোমার 1 কেজি চালের ভর কত, মানে 1 কেজি চাল 10,000টা চালের কণা দিয়ে না তোমার 1 কেজি চাল হবে। এটা তো এমন না যে একটা চালের কণার ভর 10 গ্রাম আর একটা চালের কণার ভর 1 গ্রাম, এমন তো না। ঠিক আছে, প্রত্যেকটা চালের ভর তো সমান। তাহলে সেরকমভাবে আমরা বলতে পারি বাস্তবে প্রতিটি বস্তুর ভর নিরবিচ্ছিন্নভাবে সমগ্র বস্তুর মধ্যে বণ্টিত থাকে, এটাই বলা হয়েছে। অর্থাৎ বস্তুটি অতি ক্ষুদ্র উপাদান ভর ডিএম, স্মল ডিএম, এই ডিএম মানেই ক্ষুদ্র জিনিস বোঝায়, দ্বারা বিভক্ত করা যায়, সেই ক্ষেত্রে উপরোক্ত সমীকরণ। আচ্ছা, এই যে ইন্টিগ্রেশন অফ আই ডিএম আর স্কয়ার, ওকে, আই ডিএম আর স্কয়ার, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ফরম্যাটে, বাট বলা ভালো এটাকে আমি যদি একটু কিভাবে লিখি, এটাকে লেখা ভালো হচ্ছে এইভাবে। ঠিক আছে, দেখো আমরা যখন ফরম্যাটটা থাকবে তখন এখানে আমরা কি লিখছি মনে আছে, এই যে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু, আচ্ছা এই নিচে লিখি, এখানে লিখি পাশে, দেখো আমরা এখানে কি লিখছি যে এখানে আই ইকুয়াল
সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত এম আই আর আই স্কোয়ার। ওকে, বোঝা গেছে? তাহলে এই সামেশন চিহ্নটাকেই ইন্টিগ্রেশন ভাষায় বা এটাকে যখন যোগ করা হবে তখন এটাকে ইন্টিগ্রেশনের ভাষায় এরকম লম্বা করে দেওয়া হয়। ওকে, যেটা আমরা অলরেডি ইন্টিগ্রেশন করছি, আগের দিন ম্যাথে আমরা প্রবলেমে করছি। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে n, এবং এখানে i ইজ ইকুয়াল টু 1, তখন বসবে শুধু এখানে কত 1, এবং এম আই তখন এখানে আমাদের ফাংশনটা এই যে ভর, এই ভরের একটা ফাংশন হয়ে যাবে ডি এম, আর এই যে আর স্কোয়ার তখন এটা হয়ে যাবে আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আর স্কোয়ার। আচ্ছা, বোঝা গেছে এটা আশা করি। এখন আসো, তাহলে আমাদের যদি ইন্টিগ্রেশন ফরম্যাটে এটাকে বলে এবং এটা আমাদের পরে কাজে লাগাতে হবে, কোথায় কাজে লাগবে বুঝতে পারবা। ওকে, দেখো আমি সহজভাবে আর একবার বুঝাই। সহজভাবে আমাদের ভরটা ছিল হচ্ছে এম আর স্কোয়ার, যদি ভর ক্ষুদ্র হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, ডি আর এম স্কোয়ার। তাহলে একপাশে যদি ক্ষুদ্র ভরের জন্য ক্ষুদ্র জড়তার ভ্রামক নির্ণয় করি তাহলে সেটা কি হয়ে যাবে, ডিআই। ওকে, এখন আসো ওই ক্ষুদ্র ভরের জন্য সমীকরণটা যদি আমাকে এবার পূর্ণাঙ্গ বস্তুর জড়তার ভ্রামক পেতে হয় তাহলে কি লিখতে হবে, সেখানে আমাকে ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে। তাহলে এই পাশেও কি আমাকে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশন ডিআই, এইটা মানে হচ্ছে কি আমাদের আই, এটা সমান তাহলে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন ডিএম ইন্টু আর স্কোয়ার। ওকে, এটা আমাদের পরে বুঝতে হবে, আমাদের খুব কাজে লাগবে এই জিনিসটা, খেয়াল রাখবা। ঠিক আছে? আচ্ছা, জড়তার ভ্রামক, তাহলে সবাই দ্রুত একটা কমেন্ট করে ফেলো তো, জড়তার ভ্রামক কি রাশি, স্কেলার না ভেক্টর? সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো, সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো, জড়তার ভ্রামক স্কেলার রাশি না ভেক্টর রাশি? সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো, জড়তা ভ্রামক স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার, ঠিক আছে, করছে কমেন্ট, থ্যাংক ইউ। ওকে, চলো, জড়তা ভ্রামকের নির্ভরশীলতা। নির্ভরশীল কয়টি বিষয়ের উপর, তিনটি বিষয়ের উপর নির্ভর করে। ওকে, জড়তার ভ্রামক তিনটি বিষয়ের উপর নির্ভর করে, কি কি? দেখো, যে অক্ষের সাপেক্ষে ঘুরছে তার অবস্থানের উপর, অর্থাৎ দূরত্বের উপর। আমাদের দূরত্বটা মেন, দূরত্ব কেন মেইন, কেন আমাদের এখানে ফর্মুলার ভিতর আর রয়েছে, আর অর্থ ব্যাসার্ধ। তাহলে কত দূরে বস্তুটা রয়েছে এই দূরত্ব আমাদের কি নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, বস্তুর ভর বন্টনের প্রকৃতির উপর। বস্তুর ভর বন্টন যদি সুষম হয়, আমরা কেবলই পড়ছি উপরে, ভর বন্টন যদি সুষম হয় তাহলে আমরা কি ইন্টিগ্রেশন করতে পারবো। আর ভর বন্টন যদি অসম হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ইউজ করতে হবে, এম আর স্কোয়ার। ওকে, বোঝা গেছে? বস্তুর ভর বন্টন যদি সুষম হয় তাহলে আমরা সেখানে কি লিখবো, আই ইকুয়াল, এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে? আর যদি ভর বন্টন অসম হয় তাহলে আমরা কি ইউজ করব, আই ইকুয়াল এম আর স্কোয়ার। ওকে, বস্তুর আকৃতির উপর। আচ্ছা, আকৃতির উপর কিভাবে ডিপেন্ড করে এই জিনিসটা বুঝতে গেলে আমাকে একটা জিনিস বলো, একটা বৃত্তাকার পথে একটা বস্তু বা একটা গোলককে ঘোরানো, একটা সুতার মাথায় তুমি একটা গোলককে বেঁধে ঘোরাচ্ছ, একটা গোলককে ঘোরাতে তোমার বেশি বল দিতে হবে নাকি একটা ইটকে ঘোরাতে বেশি বল দিতে হবে তোমার? ধরো দুইটা গোলক এবং ইট দুটোরই ভর হচ্ছে 1 কেজি, তাহলে তোমরা আমাকে বলো যে একটা গোলককে ঘোরাতে বেশি বল দিতে হবে নাকি একটা ইটকে ঘোরাতে বেশি বল দিতে হবে। দুটোর ভর কিন্তু সেম, ভর দূরত্ব দুটোই সেম, সুতার মাথায় বাঁধা আছে, সুতো দুটো হচ্ছে 1 মিটার করে। তাহলে তোমরা আমাকে বলো তো যে এখানে আমাকে ইটটা ঘোরাতে বেশি ফোর্স দিতে হবে নাকি ওই গোলকটাকে ঘোরাতে বেশি ফোর্স দিতে হবে? একটু কমেন্ট করে দাও, একটা কমেন্ট করো একটু। আমার একটা সুতার দৈর্ঘ্য 1 মিটার, আমি তার মাথায় একবার একটা গোলক বেঁধে ঘোরালাম যার ভর হচ্ছে 1 কেজি, আর একবার একটা ইট বেঁধে ঘোরালাম যার ভর হচ্ছে 1 কেজি। তাহলে আমাকে বলো ওই গোলক ঘোরাতে বেশি ফোর্স দেওয়া লাগবে নাকি ওই সুতার বাঁধা ইটটা ঘোরাতে বেশি ফোর্স দেওয়া লাগবে? আমাকে একটু কমেন্ট করে বলো। ঠিক আছে, ইট, রাইট, সাব্বাস, থ্যাংক ইউ। আফরিন জান্নাত শিফা, থ্যাংক ইউ। ইট, ইট ঘোরাতে বেশি ফোর্স দেওয়া লাগবে, কারণ কি দুইটাই একরকম না প্রিয়তা পোদ্দার। আচ্ছা দেখো, দুটো একরকম কেন নয় আমি একটু ব্যাখ্যা করি না,
প্রিয়তা ঠিক আছে, কমেন্ট ডিলিট করার দরকার নেই, আমি তো ভুল হলে বকা দিচ্ছি না। প্রিয়তা কমেন্ট ডিলিটের দরকার নেই, হ্যাঁ, আমি তো ভুল হলে বকা দিচ্ছি না। শোনো, বিষয়টা হচ্ছে কি, তুমি একটা গোলককে যখন ঘোরাবা, গোল যে কোনো জিনিস, লাইক গোলক বলো বা স্ফেয়ার বলো, এটা ঘোরাতে তোমার কম ফোর্স প্রয়োগ করতে হবে। কারণ একটা গোলকের আমরা যদি সারফেস বা তল কল্পনা করি, সেটা হচ্ছে একটা গোলকের সারফেস হচ্ছে একটাই। সুতরাং এখান থেকে যখন বাতাসের বাধাটা পাস করবে, সহজেই বাতাসের বাধাটা কেটে বেরোয় যেতে পারবে সে। কিন্তু একটা ইটকে ঘোরাতে অনেক ফোর্স দিতে হবে, কারণ তার তল হচ্ছে 6টা। সে সহজে বাতাসের বাধা কাটতে পারে না। ওকে, বাতাসের বাধা সে সহজে কাটতে পারে না। এটা আমরা আরেকটা ভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে দেখো, আমাদের চাপের একটা ফর্মুলা মনে আছে, পি ইকুয়াল এফ বাই এ, মনে আছে? এইখানে আমাদের ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, মনে আছে? আমাদের এখানে ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে। তার মানে কি বলতে পারি, আমার গোলকের চারপাশে ক্ষেত্রফল হচ্ছে বেশি, গোলকের পুরো একটা গোলকের ক্ষেত্রফল বেশি, তাহলে আমার কি সেখানে চাপের পরিমাণ কম, অর্থাৎ আমার ঘোরাতে কম ফোর্স দেওয়া লাগবে। কিন্তু একটা ইটের ক্ষেত্রে আমি যদি যে কোনো তল কল্পনা করি, সেটা সর্বোচ্চ তলও কি একটা গোলকের থেকে কম, অর্থাৎ ইটের তল যদি কম হয় তাহলে আমার কি চাপের পরিমাণ বেশি। বোঝা গেছে? আর চাপ বেশি মানে ফোর্স বেশি প্রয়োগ করতে হবে ঘোরাতে। বোঝা গেছে? ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। আর লাস্ট আমাদের এই পেজে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে জড়তার ভ্রামকের একক। জড়তার ভ্রামকের একক কি? একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। কেন? আই ইকুয়াল এম আর স্কয়ার, ফর্মুলাটা কল্পনা করো। আই ইকুয়াল এম আর স্কয়ার, এম এর একক হচ্ছে কেজি, আর আর এর একক হচ্ছে মিটার। তাহলে কেজি মিটার স্কয়ার, এই ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে একক আমাদের কেজি মিটার স্কয়ার। আর কেজির মাত্রা হচ্ছে এম, ক্যাপিটাল এম, আর মিটারের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, তার পাওয়ার 2। তাহলে মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এটা তোমরা জানো। এখন আমাকে দ্রুত বলো সবাই কমেন্ট করে যে বুঝতে পারছো কিনা। এখন আমাকে সবাই দ্রুত বলো কমেন্ট করে যে বুঝতে পারছো কিনা। আমাকে সবাই আমাকে সবাই একটু দ্রুত বলো যে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমাকে সবাই একটু দ্রুত বলো বুঝতে পারছো কিনা। ওকে, চলো নেক্সট। চলো, বলছে প্রশ্নটা, জড়তার ভ্রামক 20 কেজি মিটার স্কয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বলছে বুঝছি দাদা, বুঝছি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। দেখো কি বলছে, জড়তার ভ্রামক 20 কেজি মিটার স্কয়ার বলতে কি বুঝো? একটা কোশ্চেন আমাদের, জড়তার ভ্রামক 20 কেজি মিটার স্কয়ার বলতে কি বুঝো? এখানে আমি একটা ছোট এক লাইনের উত্তর লিখে রাখছি। এটুকু উত্তর লিখলে তোমাকে অনুধাবনে 2-1ও দিবে না, শেষে আমাকে এসে দোষ দিবা। বোঝা গেছে? আসো, প্রথমে তোমাকে জড়তার ভ্রামকের সংজ্ঞাটা দিতে হবে, সংজ্ঞা দিবা, ফর্মুলা দিবা, এরপর এই কথাটুকু লিখতে হবে। সংজ্ঞা দেওয়ার পর লিখবা যে জানি আই ইকুয়াল এম আর স্কোয়ার, এবং তারপর লিখবে কোনো বস্তু কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরলে প্রতিটি বস্তু কণা এবং অক্ষ থেকে তাদের আনুষঙ্গিক লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি কত? 20 কেজি মিটার স্কোয়ার। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। ওকে, এরপরে আসো, রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভর ও ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক রাশি দুটি সদৃশ। দেখো কথাটা বলছে সদৃশ, অবশ্যই সদৃশ, নট সমান, সদৃশ হতে হবে। রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভর যে কাজ করবে, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক সেম কাজ করবে। এটা সদৃশ, নট সমান। আমরা 9-10-এ সদৃশ কোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ বলছি না? সদৃশ আর সর্বসম, নট সেম। আমরা সদৃশ ত্রিভুজ পড়ছি, সেটা অনুপাত দিয়ে আমরা বলছি যে এই বাহু এবং এই বাহুর অনুপাত সমান, বা এটার অনুপাত সমান, বাট কখনোই কি তারা সেম হয়েছে? হয়নি। বলছি দুটো ত্রিভুজ সদৃশ হলে তাদের কোণগুলোর অনুপাত, বাহুগুলোর অনুপাত সেম হয়, আমরা জানি এটা। ঠিক সেরকম ভাবে এখানে দুইটা রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভর এবং কৌণিক গতির ক্ষেত্রে বস্তুর জড়তার ভ্রামক এটা সদৃশ, নট
সমান বা শুধু সদৃশ। আসো বিষয় বিষয় হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি ফর্মুলা ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এটা আমরা জানি। সেম ফর্মুলাটাই ঘূর্ণন গতির ক্ষেত্রে মনে আছে, এই এম কে আমরা কি দিয়ে রিপ্লেস করব এখন থেকে, আই দিয়ে, আর ভি কে আমরা কি দিয়ে রিপ্লেস শিখছি, এটা হচ্ছে ওমেগা, আমরা রিপ্লেস অলরেডি শিখে গেছি যে এম কে কি দিয়ে রিপ্লেস করতে হয়, আই দিয়ে, ভি কে কি দিয়ে, ওমেগা দিয়ে। আচ্ছা বলের ক্ষেত্রে এফ ইকুয়াল এম এ, মনে আছে আমরা 19 এর ফর্মুলা এটা পড়ছি, এফ ইকুয়াল এম এ। সেম ভাবে এই পাশে টাউ ইকুয়াল আই আলফা, ওকে, টাউ ইকুয়াল আই আলফা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। টাউ হচ্ছে এফ এর জায়গায় বসবে টাউ। আমরা প্রথম দিন কিছু পরিচয় করছিলাম, আমাদের রৈখিক গতির ক্ষেত্রে যেটা বল এফ দিয়ে আমরা ফোর্স প্রকাশ করি, সেটা ঘূর্ণন গতির ক্ষেত্রে হয়ে যায় কি টাউ। আমি যদি এখানে একটু লিখি, এটা হচ্ছে টাউ, বুঝা গেছে? তাহলে এফ ইকুয়াল এম এ এবং এখানে এটা পরিচয় হচ্ছে টাউ। আচ্ছা রৈখিক ভরবেগের ক্ষেত্রে যেটা আমরা পি ইকুয়াল এম ভি দিয়ে লিখি, পি ইকুয়াল এম ভি, এটা হচ্ছে আমাদের ভরবেগ, সেটা এখানে এম এর জায়গায় হয়ে যাবে আই, ভির জায়গায় হয়ে যাবে ওমেগা। সেম ভাবে আমরা তাহলে বলতে পারি এল ইকুয়াল আই ওমেগা। তাহলে বুঝতেই পারছো, দেখো আমি নিচে লিখে রাখছি, উপরোক্ত সমীকরণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রৈখিক গতির ক্ষেত্রে ভর যে স্থান দখল করে, রৈখিক গতির ক্ষেত্রে ভর যে স্থান দখল করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক সেই একই স্থান দখল করে। এবং লাস্ট লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এরা কখনোই সমান নয়, অর্থাৎ এরা সদৃশ, প্রমাণিত। বুঝতে পারছো কিনা কমেন্ট করো একটু, সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ বুঝতে পারছি দাদা, থ্যাংক ইউ, বুঝছি। চলো নেক্সট। আচ্ছা চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, ওকে, হুম, ওকে, সবাই বুঝতে পারছে। চলো চক্রগতি ব্যাসার্ধ, বিষয়টা বুঝো আগে। আমি সংজ্ঞাটা লাইন বাই লাইন একটু পড়ি। কোনো দৃঢ় বস্তুর সমস্ত ভর, এই হচ্ছে আমার দৃঢ় বস্তু, এই যে হচ্ছে আমার বড় বস্তু, এই বস্তুটার সমস্ত ভর যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, একটা বিন্দু হচ্ছে আমরা ধরলাম এই সি বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, সি বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, যাতে একটি নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে, নির্দিষ্ট অক্ষ কি পি কিউ, এই পাশেও পি কিউ অক্ষ, এই পাশেও পি কিউ অক্ষ, অক্ষ সাপেক্ষে ওই কেন্দ্রীভূত কণার জড়তার ভ্রামক, এই কেন্দ্রীভূত কণার জড়তার ভ্রামক, তাহলে আমি যদি এখান থেকে কাউন্ট করি, এটা বড় বস্তুর ভর হচ্ছে এম, জড়তার ভ্রামক, আর এই দূরত্বটা হচ্ছে কে, জড়তার ভ্রামক, ওই নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে পি কিউ, এই অক্ষ সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়। অর্থাৎ আমার এই পুরো সিস্টেমটার জড়তার ভ্রামক এই সিস্টেমের জড়তার ভ্রামকের সমান হবে। কখন হবে আসো আরেকবার এক্সপ্লেন করি। প্রথমে তুমি এই পুরো বস্তুটা, এটা একটি দৃঢ় বস্তু, এই দৃঢ় বস্তুর ভর তুমি একটা বিন্দু ধরো এই সি বিন্দু, সি বিন্দুতে তুমি একে কেন্দ্রীভূত করলে, ভালো কথা। সি বিন্দুতে কেন্দ্রীভূত করার পর তুমি এই সি থেকে এই পি কিউ অক্ষের সাপেক্ষে তুমি যদি জড়তার ভ্রামক অঙ্কন করো বা জড়তার ভ্রামক পরিমাপ করো, যদি এই পি কিউ বা এই কেন্দ্রীভূত করার পর যে জড়তার ভ্রামক এটা যদি পূর্বের বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই যে বিন্দু সি বা ওই যে নির্দিষ্ট বিন্দু আমি যে বিন্দুতে ভরটা কেন্দ্রীভূত করেছিলাম, সেই বিন্দু থেকে এই অক্ষের যে দূরত্ব এটাকে কি বলা হবে, চক্রগতির ব্যাসার্ধ। বোঝা গেছে? অর্থাৎ এই সি থেকে পি কিউ, এই সি থেকে পি কিউ এই দূরত্বটাই হচ্ছে কি আমার চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে? এই সি থেকে পি কিউ। এবং আমি তোমাদের নলেজের জন্য এখানে বলে রাখি, প্রত্যেক বস্তু তার সেন্টার অফ মাস অর্থাৎ ভর কেন্দ্রে তার ভর একীভূত হয়, ঠিক আছে? প্রত্যেকটা বস্তুর ভর তার সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রে একীভূত হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। বুঝা গেছে? আচ্ছা তাহলে আমি আরেকবার সংজ্ঞাটা পড়ি, আশা করি বুঝতে সমস্যা নাই।
কোনো দৃঢ় বস্তুর সাপেক্ষে দৃঢ় বস্তুর সমস্ত ভর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, যাতে একটি নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তবে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বকে চক্রবর্তী ব্যাসার্ধ বলে। বোঝা গেছে? আচ্ছা, এরপর আসো চক্রবর্তী ব্যাসার্ধ। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে প্রথমে এখানে চক্রবর্তী ব্যাসার্ধ কত? এম কে স্কয়ার। এই আমাদের বস্তুর ভর হচ্ছে কত? এম। আর চক্রবর্তী দূরত্ব কত? কে। তাহলে এখানে কত? চক্রবর্তী ব্যাসার্ধ এম কে স্কয়ার। আমি এখানে লিখি আই ইকুয়াল এম কে স্কয়ার। আর এখানে আমাদের চক্রবর্তী ব্যাসার্ধ কত? আই ইকুয়াল সামেশন অফ এন, আর এখানে আই ইজ ইকুয়াল টু 1। এখানে চক্রবর্তী ব্যাসার্ধ কত? এম আই আর আই স্কয়ার। ওকে, এম আই আর আই স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো চক্রবর্তী ব্যাসার্ধ সেম হবে। বস্তুর সমস্ত ভর যদি সেম হয় তাহলে চক্রবর্তী ব্যাসার্ধ এই হচ্ছে আই ইকুয়াল এম কে স্কয়ার, তাহলে কে ইকুয়াল রুট ওভার আই বাই এম। ঠিক আছে, রুট ওভার আই বাই এম। আই বাই এম ইকুয়াল, তাহলে কি হবে? রুট ওভার অফ আই এর একক কি পেয়েছিলাম? কেজি মিটার স্কয়ার। এম এর একক কেজি, তাহলে এটার কে এর একক, এই কে এর একক কি? মিটার। অর্থাৎ চক্রবর্তী ব্যাসার্ধের একক কি? মিটার। বোঝা গেছে? নামের ভিতরেই আছে ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি এটার একক হচ্ছে কি? মিটার। বোঝা গেছে? আচ্ছা, এরপর চলো কি বলছে, এর এসআই একক মিটার এবং এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। ওকে, আচ্ছা, কোনো বস্তুর চক্রবর্তী ব্যাসার্ধ 0.3 মিটার বলতে কি বুঝো? এইটা থাকবে তোমাদের এইচ ডাব্লিউ। ঠিক আছে, সবাই বলো বুঝতে পারছো কিনা? এটা থাকবে তোমাদের এইচ ডাব্লিউ। সবাই আমাকে একটু কমেন্ট করে বলো যেটা বুঝতে পারছো কিনা। সবাই আমাকে একটু কমেন্ট করে বলো। দ্রুত আমাকে একটু সবাই কমেন্ট করে বলো যে বুঝতে পারছো কিনা এটা। জি বুঝছি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। লাস্টের এই কোশ্চেনটা এসডব্লিউ থাকবে, লাস্টের এই কোশ্চেনটা এসডব্লিউ থাকবে তোমাদের। ওকে, চলো নেক্সট। আচ্ছা, জড়তার ভ্রামক সম্পর্কিত দুটি উপপাদ্য। জড়তার ভ্রামক সম্পর্কিত দুটো উপপাদ্য আছে আমাদের। কি কি? একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, অর্থাৎ প্যারালাল অ্যাক্সিস থিওরি। খেয়াল রাখবা, এই সমান্তরাল অক্ষ উপপাদ্য একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক সমস্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। জড়তার ভ্রামক সম্পর্কিত উপপাদ্য দুইটি। কি কি? একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, প্যারালাল অ্যাক্সিস থিওরি, আর একটা হচ্ছে কি লম্ব উপপাদ্য। এটা শুধুমাত্র দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেছে? দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, দুটো সম্পর্কে আমরা জানবো এখন। চলো নেক্সট, লম্ব অক্ষ উপপাদ্য। ফার্স্টেরটা লম্ব অক্ষ উপপাদ্য। খেয়াল করো, কোনো সমতল পাতের তলে, আচ্ছা আমি সহজে আগে দেখাই। এই যে এম ভরের বস্তু, এই এম ভরের বস্তুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত? ওয়াই। ধরো এই স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা ওয়াই, এবং আমরা জানি এই স্থানাঙ্ক আমরা ডিস্টেন্স বের করা শিখছি যে এই এক্স অক্ষ থেকে এম ভরের বস্তু এটা কিসের সমান হয়? কোটি বা কোঅর্ডিনেটের সমান হয় দূরত্ব। তাহলে এক্স অক্ষ থেকে এম ভরের বস্তুর দূরত্ব ওয়াই, তাহলে এখানে জড়তার ভ্রামক কত হবে? এম ওয়াই স্কয়ার। ওকে, আচ্ছা, এম থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত? এক্স। এম থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে এক্স, তাহলে আমাদের এইখানে জড়তার ভ্রামক কত হবে? এম এক্স স্কয়ার। ওকে, এম থেকে ওয়াই অক্ষের জড়তার দূরত্ব হচ্ছে কত? এক্স, তাহলে এখানে জড়তার ভ্রামক হচ্ছে এম এক্স স্কয়ার। ওকে, তাহলে আমাদের এই দুটো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত আসবে? এটা হচ্ছে কত আসবে? তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এক্স ইকুয়াল, আই এক্স ইকুয়াল, আচ্ছা আমি একটু ভালো করে লিখি এখানে, যদি এখানে লিখি দেখো এই আই এক্স এইটা সমান হচ্ছে এম ওয়াই স্কয়ার। ওকে, আই এক্স সমান এম ওয়াই স্কয়ার, এবং আই ওয়াই, এই আই
ওয়াই, এইটা সমান হচ্ছে এম ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি যোগ করি, এটা কি আসবে তাহলে যোগ করলে? তাহলে আই এক্স প্লাস আই ওয়াই, এটা সমান কত? আই এক্স প্লাস আই ওয়াই, এটা সমান কত আসবে তাহলে? এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝা গেছে? আমি দুটো একবারে লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসো কি বলছে আমাদের। এই শর্ত মতে বলছে কি জানো, এই যে আমাদের ছবিটা থেকে এই শর্ত মতে এই উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এটা হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। বুঝা গেছে? এটা হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। ঠিক আছে? অর্থাৎ কথাটা কেমন দাঁড়াচ্ছে, আমি যদি এই লাইনটা ক্লিয়ার করে এখানে লিখি, কিরকম লেখা যায় দেখো। এটা হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। আই এক্স এর মান কত? এম ওয়াই স্কোয়ার। এম ওয়াই, ওয়াই এর ভ্যালু কই? হ্যাঁ, এটা হচ্ছে এম ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই এর মান কত? এম এক্স স্কোয়ার। ওকে, এই দুটা যোগ করে যা হবে সেটা হবে আই জেড। বুঝা গেছে? এই কথাটাই বলছে এখানে। কোনো সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে, কোনো সমতল পাতের তলে অবস্থিত এই সমতল পাত, এটা হচ্ছে এই এক্স ওয়াই একটা সমতল পাত, এই তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষ, দুটি পরস্পর লম্ব অক্ষ, এই এক্স আর ওয়াই পরস্পর লম্ব। ওকে, লম্ব অক্ষের সাপেক্ষে দুটি পাতের জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টি, এই জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টি অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি, এটা কি হবে? ওই অক্ষদ্বয়ের ছেদবিন্দু দিয়ে এবং পাতের অবিলম্বভাবে, এই পাতের অবিলম্বভাবে কে গমন করছে? জেড। পাতের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান, অর্থাৎ এই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। অর্থাৎ এই আই এক্স এবং আই ওয়াই এই দুটা জড়তার ভ্রামক, এটা সমান কত হবে? আই জেড। বোঝা গেছে? বুঝা গেছে? ওকে, নিচের এই প্রমাণ আর দেখার দরকার নেই, প্রমাণ তোমাদের আসে না, এটা আমি জাস্ট বোঝার জন্য লিখে রাখছিলাম, প্রমাণ তোমাদের আসে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি? আমরা এখান থেকে পাচ্ছি যে আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে? সিস্টেমটা যদি এমন হতো, এই ধরো সিস্টেমটা এমন, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই, এবং তোমাকে একটা পয়েন্ট দেওয়া আছে, এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে? এই হচ্ছে ধরো এম ভরের একটা বস্তু দেওয়া আছে। সেক্ষেত্রে তোমার কি আই অক্ষ কি লম্বা হয়ে যেত আই ওয়াই, এবং সেক্ষেত্রে তুমি লিখতে আই এক্স প্লাস আই জেড। কখনো কেউ ভুলেও এই সূত্র থেকে এরকম লিখবা না যে আই এক্স সমান, আচ্ছা আই ওয়াই লিখি, বুঝতে সুবিধা হবে। দেখো, এই সূত্র থেকে এটা লেখা যায় আই ওয়াই সমান আই জেড মাইনাস আই এক্স। বোঝা গেছে? এইটা কখনো কেউ ভুলেও লিখবা না, এটা কিন্তু ভুল। ঠিক আছে? এটা কিন্তু ভুল। ওকে, তাহলে দেখো এখানে লম্ব অক্ষকে ওয়াই, সো আমার এখানে লম্ব অক্ষের সাপেক্ষে আমি লিখতে পারি আই ওয়াই ইকুয়াল আই এক্স প্লাস আই জেড, নট মাইনাস। জড়তার ভ্রামক কখনো মাইনাস হবে না, জড়তার ভ্রামক কখনোই মাইনাস হবে না। বোঝা গেছে? আচ্ছা, সবাই বলো এটা বুঝতে পারছো কিনা? সবাই বলো এটা বুঝছো কিনা? সবাই বলো এটা বুঝেছো কিনা? হুম, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, বুঝছি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। চলো, ঠিক আছে, এবার আসো সমান্তরাল লক্ষ উপপাদ্য। খেয়াল করো, সমান্তরাল লক্ষ উপপাদ্যে আরেকটু বুঝতে হবে তোমাকে। ঠিক আছে? সমান্তরাল লক্ষ উপপাদ্য, চলো বুঝতে হবে। খেয়াল করো, প্রথমে কি বলছে? যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক, যে কোনো অক্ষ, যে কোনো অক্ষ বলতে কোনটা বুঝিয়েছে এখানে? যে কোনো অক্ষ কোনটা? এটা হচ্ছে সিডি। যে কোনো অক্ষ কোনটা? সিডি। যে কোনো অক্ষের সাপেক্ষে, আমি এখানে লিখে রাখলাম এটা হচ্ছে সিডি। অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? ওই অক্ষের সমান্তরাল এবং ভরকেন্দ্রগামী। অক্ষের সমান্তরাল কোনটা? এ বি। ভরকেন্দ্রগামী সেইটা হচ্ছে সেন্টার অফ মাস। খেয়াল রাখবা, ভরকেন্দ্র মানে সেন্টার অফ মাস, যেটাকে আমরা সংক্ষেপে সিএম দিয়ে প্রকাশ করছি। মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ
আই অফ এ বি, এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তু ও অক্ষদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। অর্থাৎ এই এ বি এবং সিডি এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, এইচ। তাহলে এইচ এর হোল স্কোয়ার করলে কত আসে, এইচ স্কোয়ার। তাহলে তার বর্গ কত, এইচ স্কোয়ার ইন্টু এম, তাহলে তার যোগফলের সমান। অর্থাৎ আমি খেয়াল করি, প্রথমে লিখি, প্রথমে হচ্ছে ছবিটা খেয়াল রাখবা, আই সিডি অক্ষের সাপেক্ষে বের করব আমি। তাহলে আমি আই সিডি সমান বের করলাম। এরপর কি বলছে, কেন্দ্রগামী এবং ভর কেন্দ্রগামী মানে কোন ওই অক্ষের সমান্তরাল, সিডি অক্ষের সমান্তরাল কে আছে, এবি, এবং এই এবি অক্ষের সাথে সমান্তরাল ভরকেন্দ্রগামী রাশি কোনটা, ভরকেন্দ্রগামী রাশি হচ্ছে এ বি। তাহলে সেন্টার অফ মাস দিয়েও গিয়েছে এটা। তাহলে এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এটা হচ্ছে আই অফ এ বি। ওকে, আচ্ছা। এবং ওই লম্ব অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই সমান্তরাল অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এইচ। তাহলে এই এইচ লিখলাম। বস্তুর ভর গুণ হবে, এই যে বস্তুর ভর, এবং ওই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গ গুণফল গুণ করলাম, এই হচ্ছে গুণ সমষ্টির সমান, মাঝখানে প্লাস। এইভাবে করে ফর্মুলাটা মনে রাখবা, বুঝা গেছে? তাহলে আমি আরেকবার রিপিট করি, দেখো কি বলছে, যে কোনো অক্ষের সাপেক্ষে, যে কোনো অক্ষ কোনটা, সিডি অক্ষ, তাহলে জড়তার ভ্রামক কি হবে, ওই অক্ষের সমান্তরাল এবং বস্তুটার ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষ হচ্ছে এবি, গমনকারী অক্ষের সাপেক্ষে হবে কোনটা, এবি। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, এ আই অফ এবি। অর্থাৎ এই ভ্যালুটা তোমার দেওয়া থাকবে, ওই বস্তুর ভর কত, এম, অক্ষদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব এইচ, বর্গের গুণফল, বর্গ হচ্ছে এইচ স্কোয়ার, তার গুণফল মানে এম ইন্টু এইচ স্কোয়ার, সমষ্টির সমান তার যোগ করে দেবো আমরা। একে ভর ভ্রামকও বলা হয়, ঠিক আছে? এই জড়তার ভ্রামককে কি ভর ভ্রামকও বলা হয়। এটা হচ্ছে এমসিকিউর জন্য। ওকে, সবাই কমেন্ট করে বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করে বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্ট করে বুঝতে পারছো কিনা। হ্যাঁ দাদা, বুঝছি দাদা, হ্যাঁ, থ্যাংক ইউ। চলো, এই আমার ক্লাসে কারোর কোনো প্রশ্ন থাকে না, একটু প্রশ্ন করবা, নাহলে দেখা গেল আমি কি বলছি তোমরা সবই বুঝছো, সবাই লিখো বুঝছি দাদা। এটা প্রশ্ন না করলে মনে হয় কি, মানে আমি যা বলছি সবাই সব বুঝে গেছে, কেমন যেন একটু লাগে। হ্যাঁ, প্রশ্ন করবা, তাহলে কিছুদিন পর মনে হবে কি আমি বোঝাচ্ছি নাকি স্টুডেন্টও বুঝতে, কে জানে। ঠিক আছে, প্রশ্ন করবা। আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। ওকে, এবার আসো মজার জিনিস, চলো। একটা সরু ও সুষম অক্ষের সুষম দণ্ড এবি, একটা সুষম দণ্ড, তার মধ্যবিন্দু দিয়ে গমনকারী, মধ্যবিন্দু পি, মধ্যবিন্দু ও, এই মধ্যবিন্দু হচ্ছে এখানে ও, এটা হচ্ছে মধ্যবিন্দু, এই ও বিন্দু, এবং দৈর্ঘ্যের সাথে লম্ব, দৈর্ঘ্য হচ্ছে এবি, তার সাথে লম্ব হচ্ছে পি কিউ, সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়। অর্থাৎ আমরা এবার এই পি কিউ অক্ষের সাপেক্ষে আমার এই দণ্ডটা ঘুরতেছে। অর্থাৎ ছবিটা যদি আমি একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই, এই দণ্ডটা এদিকে ঘুরতেছে আর এই মাথাটা এদিকে ঘুরতেছে, এই হচ্ছে দণ্ড, এবং তার চারপাশে দণ্ড, মানে এই হচ্ছে অক্ষ, এটা হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ, তার চারপাশে অক্ষটা এরকম ভাবে ঘুরতেছে, দণ্ডটা এরকম ভাবে ঘুরছে। ঠিক আছে, ওকে, আসো তাহলে আসো, খেয়াল করো কোন একটা সুষম দণ্ড মানে কি, প্রত্যেক বিন্দুতে ভর সমান, সুষম দণ্ডে মানেই প্রত্যেক বিন্দুতে তার ভর সমান হবে।
যার মধ্যবিন্দু হচ্ছে ও, এই মধ্যবিন্দু হচ্ছে ও এবং দৈর্ঘ্য হচ্ছে এল। খেয়াল করো, মধ্যবিন্দু হচ্ছে ও, দৈর্ঘ্য হচ্ছে এল, ভর হচ্ছে এম। তাহলে দৈর্ঘ্য কত? ক্যাপিটাল এল, ভর হচ্ছে এম। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর, এটা হচ্ছে ল্যামডা। তাহলে প্রতি এল দৈর্ঘ্যের জন্য ভর হচ্ছে এম। আচ্ছা, এক মিনিট মিনিট আচ্ছা, ওকে, হ্যাঁ, ঠিক আছে। আসো, এই এল দৈর্ঘ্য, আমার টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল, তার ভর হচ্ছে এম। তাহলে প্রতি এল দৈর্ঘ্যের জন্য ভর যদি হয় এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে? ল্যামডা ইকুয়াল কি এম বাই এল। অর্থাৎ এই ল্যামডা আমরা সমান বলতে পারি এম বাই এল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আসো, তাহলে ডিএক্স অংশের ভর কত হবে? ডিএক্স অংশের ভর তাহলে কি হবে? ডিএম ইন্টু ল্যামডা ডিএক্স। অর্থাৎ আমরা ঐকিক নিয়মটাই যদি করি, যে প্রতি একক দৈর্ঘ্যে ভর, এল দৈর্ঘ্যের জন্য ভর হচ্ছে এম, তাহলে একক দৈর্ঘ্যের জন্য ভর কত হবে? এম বাই এল, যেটাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? ল্যামডা দিয়ে। ঠিক আছে, তাহলে আমার ডিএক্স ভর অংশের দৈর্ঘ্যের জন্য ভর কত হবে? এই এম বাই এল ইন্টু ডিএক্স। ঠিক আছে, এই এম বাই এলকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করছি, তাহলে ল্যামডার সাথে আমরা কি গুণ করব? ডিএক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসো, এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আসো কি বলছে, তাহলে পি কিউ অক্ষের সাপেক্ষে ডিএক্স অংশের জড়তার ভ্রামক। পি কিউ অংশ, পি কিউ অক্ষের সাপেক্ষে এই ডিএক্স অংশের জড়তার ভ্রামক। এই পি কিউ অক্ষ থেকে ডিএক্স অংশের দূরত্ব এক্স, তাহলে দূরত্ব কত হবে? এক্স স্কোয়ার। আর ডিএক্স অংশের ভর কত? ডিএম, তাহলে ভরের গুণ হবে ডিএম ইন্টু এক্স স্কোয়ার। এটা কি? ক্ষুদ্র জড়তার ভ্রামক। তাহলে ক্ষুদ্র জড়তার ভ্রামককে কি দিয়ে প্রকাশ করে? আই দিয়ে, ডি আই। তাহলে ইকুয়াল দিয়ে কি লিখবো আমরা? এক্স স্কোয়ার ইকুয়াল ডি ডিআই সমান এক্স স্কোয়ার ডি এম। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র জড়তার ভ্রামক। যদি আমাদের পূর্ণাঙ্গ জড়তার ভ্রামক পেতে হয়, তাহলে আমরা একটু আগেই বলছি কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। করে সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন ডিআই সমান কি? ইন্টিগ্রেশন এই প্লাস এল। আচ্ছা, আমার দেখো এদিকে আমার সর্বোচ্চ কত পর্যন্ত এটার বিস্তৃতি, এটা খেয়াল করতে হবে। আমার দৈর্ঘ্য কত দূর হতে পারে সর্বোচ্চ? প্লাস এল পর্যন্ত, প্লাস এল বাই টু। অর্থাৎ আমার এটা কি মধ্যবিন্দু দিয়ে গমনকারী না? মধ্যবিন্দু যদি এখানে হয়, এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে আমার এল, তাহলে এই অবধি আমার দূরত্ব হচ্ছে প্লাস এল বাই টু। আর যেহেতু প্লাস, আমি যদি ডান দিকের অক্ষকে প্লাস ধরি, তাহলে বাম দিকের অক্ষকে কি? অবশ্যই মাইনাস ধরতে হবে। ঠিক আছে, ডান দিকের অক্ষ যদি প্লাস ধরি, বাম দিকের অক্ষকে অবশ্যই মাইনাস ধরতে হবে। তাহলে একদিকের লিমিট হচ্ছে প্লাস এল বাই টু, তাই উপরে প্লাস এল বাই টু দিয়েছে। আর একদিকের লিমিট হচ্ছে মাইনাস এল বাই টু, তাই নিচে মাইনাস এল বাই টু দিয়েছি, ইন্টু এক্স স্কোয়ার ডি এম। এখান থেকে এই ক্যালকুলেশনটা করলে জড়তার ভ্রামক, এই ফর্মুলার জন্য জড়তার ভ্রামক মুখস্থ রাখতে হবে, আই ইকুয়াল এম এল স্কোয়ার বাই 12। ঠিক আছে, আমি যদি এখানে একটু মার্ক করে দিই, এই আই ইকুয়াল এম এল স্কোয়ার বাই 12, এটা হচ্ছে মেমোরাইজ। ওকে, এটা হচ্ছে মেমোরাইজ। আচ্ছা, শোনো, তাহলে এটা কি বোঝা গেছে? তাহলে চক্রগতি ব্যাসার্ধ যদি হয় কে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আই ইকুয়াল এম কে স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এম কে স্কোয়ার ইকুয়াল, আমাদের কেবলই আমরা জড়তার ভ্রামক কত পেয়েছি? এম এল স্কোয়ার বাই 12। তাহলে এম কে স্কোয়ার ইকুয়াল এম এল স্কোয়ার বাই 12, এই এম এম কাটা, তাহলে কে সমান আমরা কি লিখতে পারি? রুট ওভার এল স্কোয়ার বাই 12, তার মানে কত? এল বাই রুট 12। এইটাই হচ্ছে আমাদের চক্রগতি ব্যাসার্ধ। এইভাবে করে চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। বুঝা গেছে? আচ্ছা, সবাই কমেন্ট করো তো বুঝতে পারছো কিনা। সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা, কমেন্ট করো। সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা। হ্যাঁ দাদা, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে।
মেমোরাইজ। হ্যাঁ হ্যাঁ দাদা বুঝছি, থ্যাংক ইউ। চলো এবার আসো, তাহলে প্রান্তগামী অক্ষের সাপেক্ষে আগের প্রসেসটা পুরোটা রিপিট করবা। প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক পাবা হচ্ছে ml²/3। শোনো, যে যে টেকনিক বলুক না কেন, তোমার অনলাইন প্ল্যাটফর্ম বলো অফলাইন প্ল্যাটফর্ম বলো, যেখানেই যে পড়ো না কেন, যেখানে যে টেকনিক বলুক না কেন, তোমার দিন শেষে এটা মুখস্থ করতেই হবে, কোনো এর বিকল্প নাই। তুমি পরীক্ষার হলে হয়তো কিছু জিনিস তুমি বের করতে পারবা, এমসিকিউতে তুমি অত সময় পাবা না। তুমি রিটেনের সময় তো কিছু দিনই বের করতে পারবা, কিন্তু তুমি এমসিকিউতে কি করবা? এমসিকিউতে কি সময় পাবা তুমি? ঠিক আছে, তুমি কি এতখানি কি এই অঙ্ক করে বসে বসে বের করতে পারবা, মুখস্থ করতে পারবা? তখন কি বসে মনে থাকবে এটার পর এটা হবে? এই জন্য যে যে টেকনিক বলুক না কেন, দিন শেষে তোমার এই সব মুখস্থ করতে হবে। বোঝা গেছে? এর কোনো মাপ নেই। ওকে, আচ্ছা তাহলে চলো, কি বলছে? প্রান্তগামী অক্ষের সাপেক্ষে। এইবার আমাদের এটা মধ্যবিন্দু নেই, তাহলে মধ্যবিন্দু যদি না থাকে তাহলে এটা কি প্রান্ত হয়ে গেছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। এই যে আমি তোমাদের ছবিটা আঁকায় আঁকায় বোঝাচ্ছি, এটার মানে হচ্ছে তুমি পরীক্ষার হলে যাতে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারো, এবং ভিজুয়ালাইজ করলে কি হবে, তোমার সূত্রটা সাথে সাথে মনে পড়বে যে হ্যাঁ ভাইয়া তো বলছিল যে এখানে অক্ষ থাকবে, তার চারপাশে কি বস্তুটা এরকম ভাবে ঘুরতে থাকবে, তাহলে এইভাবে ঘুরলে তাহলে এইখান থেকে দূরত্ব যদি এটা এল হয়, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে ml²/3। আর যদি এটা l/2 হয় তাহলে তার ফর্মুলা হয়ে যাবে ml²/12। দ্যাটস ইট। বোঝা গেছে? বোঝা গেছে? আমি আরেকবার এক্সপ্লেন করি। দেখো, তোমাদের ছবিটা একাই আমি আঁকানোর বুঝাই একটাই কারণ, তুমি যাতে জিনিসটা ভিজুয়ালাইজ করে সহজে পরীক্ষার হলে মনে করতে পারো। দ্যাটস ইট। যেমন ধরো, তোমাকে বলেছে ml²/3, অর্থাৎ এই পুরোটার দৈর্ঘ্য এবার l। তার মানে এই যদি হয় তোমার ঘূর্ণন অক্ষ, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে বস্তুটা ঘুরছে, তাহলে কেমন দূরত্বে ঘুরবে? এই একটা দূরত্বে ঘুরতে থাকবে, ঠিক আছে? এরকম একটা দূরত্বে ঘুরতে থাকবে এই, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। যখনই এটার দৈর্ঘ্য ক্যাপিটাল এল, অর্থাৎ এটা প্রান্তগামী অক্ষের সাপেক্ষে, তখনই এর জড়তার ভ্রামক হয়ে যাবে ml²/3। আর যখন এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে বস্তুটা ঘুরবে, তখন হবে এরকম, কিন্তু এখানে দূরত্বটা হয়ে গেছে l/2, অর্থাৎ এটা মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, তখন এর জড়তার ভ্রামক কত হবে? I = ml²/12। বোঝা গেছে? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে এইভাবে করে বস্তুটা ঘুরবে। আমরা ছবিটা আঁকাইছি এখানে 2D, 2 ডাইমেনশনাল। বোঝা গেছে? কিন্তু এটা আসলে ছবিটা 3D। ওকে, আচ্ছা এবার কমেন্ট করো সবাই বুঝতে পারছো কিনা, সবাই কমেন্ট করবে বুঝতে পারছো কিনা। এবার সবাই কমেন্ট করে বুঝতে পারছো কিনা। কমেন্ট করো সবাই বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। কমেন্ট করো সবাই। সবাই দ্রুত কমেন্ট করো, এবং আমি একটা কমেন্ট পিন করে দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারছি দাদা, হ্যাঁ আমি একটা কমেন্ট পিন করে দিয়েছি। কি কমেন্ট? আজকে থেকে ক্লাস নোট পোস্ট করতে হবে, যদি পোস্ট না করো তাহলে আমি এই ক্লাস স্লাইডগুলো দিব না। আজকে থেকে ক্লাস নোট পোস্ট করতে হবে, তা না হলে আমি কোনো ক্লাস স্লাইড দিব না। বুঝা গেছে? কোনো ক্লাস স্লাইড আমি দিব না, ক্লাস নোট পোস্ট করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। পরে চলো নেক্সট। এইবার হচ্ছে তোমার মুখস্থ জিনিস, এর প্রত্যেকটা জিনিস তোমার মুখস্থ করতে হবে, কোনো মাপ নেই, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস তোমার মুখস্থ করতে হবে। যেমন ধরো, সরল দণ্ড যদি হয় তার দৈর্ঘ্য, স্লাইডে দেওয়া আছে সব কিছুই নোট করবো দাদা, হ্যাঁ স্লাইডে দেওয়া আছে সব কিছু নোট করতে হবে।
কারণ এই জিনিসগুলো তোমার শুধু পড়ার জন্য না, এগুলো তোমার পরীক্ষার আগে যাতে পুরো নোটটা থাকে। তোমার এটা একটা গোছানো নোট হবে, তোমার এই নোট একবারে অ্যাডমিশন পর্যন্ত চলে যাবে। বিশ্বাস নয়, লাস্ট তোমার ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো, যে অ্যাডমিশন আছে, মেডিকেলের কথাটা আমি বলতে পারি না, মেডিকেলের কথা হচ্ছে তোমাদের বঙ্কিম ভাই বলবে। তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যেখানে যে পর্যন্তই পড়ো না কেন, এই নোট তোমার লাস্ট অবধি যাবে, ঠিক আছে? সো পুরোটাই তোমার নোট করতে হবে। আচ্ছা চলো, সরল দণ্ড। আমি শুধু পাশে ছবি আঁকা একা একটু দেখাই যাতে বুঝতে সুবিধা হয়। সরল দণ্ড যখন দৈর্ঘ্য হবে এল, ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে, এটা তো কেবল দেখালাম যে এম এল স্কোয়ার বাই 12 হবে কখন আর এম এল স্কোয়ার বাই 3 হবে কখন। আচ্ছা, এটা বোঝা গেল। এবার আসো, আচ্ছা একজন লিখছে আছে ক্লাস ডিলিট করে দেওয়া হবে, বঙ্কিম ভাই লিখে দিছে, দেখছো? বঙ্কিম ভাই অলরেডি লিখে দিছে আছে ক্লাস ডিলিট করে দেওয়া হবে, দেখছো? আমি বলছিলাম যে যদি লাইভে কম স্টুডেন্ট থাকে তাহলে ক্লাস ডিলিট করে দেওয়া হবে, লাইভে স্টুডেন্ট কম থাকলে ক্লাস ডিলিট দেওয়া হবে, বঙ্কিম ভাই লিখে দিচ্ছেন। সো তোমাদের বঙ্কিম ভাইয়ের কাছে এবার সবাই ধন্যবাদ দাও। চলো নেক্সট, আয়তাকার পাত। আয়তাকার পাতের ছবিটা কেমন হবে? ধরো এই এই হচ্ছে ধরো একটা আয়তাকার পাত, ঠিক আছে? এই হচ্ছে আয়তাকার পাত। এই আয়তাকার পাতের দৈর্ঘ্য হচ্ছে কত? ক্যাপিটাল এল, প্রস্থ হচ্ছে ক্যাপিটাল বি। ওকে, আয়তাকার পাতের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, প্রস্থ হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে যখন হবে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, দ্যাট মিন্স এই হচ্ছে আমাদের ধরো আয়তাকার পাত, এর ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, তার মানে মাঝ দিয়ে যখন যাবে বস্তুটা তখন জড়তা ভ্রামক কেমন হবে? এই এম এল স্কোয়ার, মানে 1/2 ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ইন্টু এম, যেখানে দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি। ওকে, আর সরল দণ্ড, এই সরল দণ্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ক্যাপিটাল এল। ওকে, আচ্ছা এবার আসো, তাহলে এইটা হচ্ছে বি, এটা হচ্ছে এল। আচ্ছা, প্রস্থের সাথে সমান্তরাল অক্ষগামী, ধরো এই হচ্ছে আমাদের একটা পাত, এই পাতে বলছে প্রস্থের সাথে সমান্তরাল, প্রস্থ কোনটা? এটা, তাহলে প্রস্থের সাথে সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, আগের ছবিটা তোমাদের ভিজুয়ালাইজ করতে একটু প্রবলেম হবে, আমি যদি একটু দেখাই। দেখো, বলছে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, ভরকেন্দ্রগামী কি এই মধ্যবিন্দু, তার মানে এই পাত যদি থাকে তার উপর আমার এই অক্ষটা হবে ঠিক এরকম, ঠিক আছে? এই অক্ষটা হবে ঠিক এরকম। আমি যদি ছবিটা আর একটু আঁকাই, 3 ডাইমেনশনাল তো বোঝানো একটু টাফ, বাট আমি চেষ্টা করতেছি। দেখো, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ অর্থাৎ এখান থেকে যাবে এই পর্যন্ত আর এখান থেকে এই হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ। আচ্ছা, এরপর বলছে প্রস্থের সাথে সমান্তরাল যদি হয়, এই ধরো প্রস্থ তার সাথে সমান্তরাল, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এম এল স্কোয়ার বাই 12। কোনো মার্সি নেই, মুখস্থ করতে হবে, ঠিক আছে? কোনো মার্সি নেই, মুখস্থ করে দিতে হবে। আচ্ছা, যদি দৈর্ঘ্যের সাথে সমান্তরাল ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে যদি এটা হয়, তাহলে এখানে কি লিখতে হবে? এটা হচ্ছে এম বি স্কোয়ার বাই 12, অর্থাৎ এটা প্রস্থের সাথে না হয় দৈর্ঘ্যের সাথে সমান্তরাল হয়। এই দাগগুলো কি আমার ই অক্ষ, ঘূর্ণন অক্ষ, আমি যদি এটাকে পি কিউ বলি, এটা হচ্ছে পি কিউ, এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার লম্ব অক্ষ। ওকে, আচ্ছা এই পেজের সবাই এটা বুঝছো কিনা কমেন্ট করো, এই পেজের সবকিছু সবাই বুঝছো কিনা কমেন্ট করো, এই পেজের সবকিছু সবাই বুঝছো কিনা কমেন্ট করো, আশা করি বুঝছে। হ্যাঁ, চলো নেক্সট। এরপর কি বলছে? বৃত্তাকার রিং। বৃত্তাকার রিং কেমন হয়? পাতলা রিং হয়, আমরা মেয়েরা রিং পরি হাতে, না মেয়েরা রিং পরে হাতে, আমরা না, মানে মেয়েরা রিং পরে আর কি হাতে। আর যদি কারো বিয়ে টিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে তো হাতে এঙ্গেজমেন্টের রিং টিং মনে হয় আছে কি? কেউ আছে নাকি? কেউ কি ম্যারিড আছে নাকি? কারো যদি বিয়ে টিয়ে হয়ে থাকে তাহলে তো রিং বুঝতেই পারতেছো। আশা করি কেউ ম্যারিড টাইড নাই আমাদের ভিতর। আসো, বৃত্তাকার রিং। বৃত্তাকার রিং মানে কি? বিষয়টা হচ্ছে এরকম একটা পাতলা রিং যার মাঝখানে ব্যাসার্ধ হচ্ছে আর, এই হচ্ছে ব্যাসার্ধ আর। বলছে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে, এই ধরো আমার ভরকেন্দ্র, এই ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে, তার মানে কি এটা হচ্ছে আমার পাতলা রিং, এই রিং এর সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে পি,
এটা হচ্ছে কিউ। আর বলছে কোনো ব্যাসের সাপেক্ষে, তাহলে এই যদি হয় আমার রিং, কোনো ব্যাসের সাপেক্ষে যদি আমার হয়, তাহলে এটার জড়তার ভ্রামক হচ্ছে কত, এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। ওকে, তাহলে যখন এইটা ছবিটা হচ্ছে এটার জন্য, এই ছবিটা হচ্ছে এটার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে সব বৃত্তাকার চাকতি। বৃত্তাকার চাকতি ব্যাসার্ধ হচ্ছে কি স্মল আর, তাহলে বৃত্তাকার চাকতি সেম জিনিস, এই চাকতি, বাট দিস টাইম এখানে আমার একটু প্লেট করা থাকবে, এই, ঠিক আছে। এই হচ্ছে বৃত্তাকার চাকতি, এবং এটা ব্যাসার্ধ হচ্ছে আর, এই ব্যাসার্ধ হচ্ছে কি আর, ঠিক আছে, এটা হচ্ছে আর। আচ্ছা, এরপরে আসো, তাহলে কি বলছে, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে, তাহলে সেম জিনিস, এই ছবিটা কি এটার ক্ষেত্রেও কাটে, ঠিক আছে, এই ছবিটা কি এটার ক্ষেত্রেও কাটে। আচ্ছা, এবার আসে কোনো ব্যাসের সাপেক্ষে, কোনো ব্যাসের সাপেক্ষে কি ছবিটা এটার ক্ষেত্রেও খাটে, সেম জিনিস, কোনো ব্যাসের সাপেক্ষে কি ছবিটা এটার ক্ষেত্রেও খাটে। আর স্পর্শক বরাবর, স্পর্শক মানে কি, ধরো এই হচ্ছে আমার পাতলা চাকতি, এই হচ্ছে আমার পাতলা চাকতি, এই হচ্ছে পাতলা চাকতি, তার স্পর্শক বরাবর গমনকারী অক্ষ, স্পর্শক বরাবর গমনকারী হচ্ছে এই, ঠিক আছে। এটা সমান হলো না দাগটা, স্পর্শক তো আমরা পারি এবার রাখতে না, এই, এই হচ্ছে স্পর্শক, মানে কি সেই বৃত্তটাকে বা চাকতিটাকে স্পর্শ করে গেছে, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে স্পর্শকারী গমনকারী অক্ষের সাপেক্ষে কত হবে, 5/4 এম আর স্কোয়ার। এই হচ্ছে আমার ছবিটা, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে, ঠিক আছে। চলো নেক্সট, এবার আসো, বেশ কিছু আছে, বেলনাকার চাকতি বা সিলিন্ডার। আমি তোমাদের জন্য যে কটা বই আছে সব কটা বই খুঁজে মিলে যেখান থেকে যা দরকার সব এখানে এনে রেখে দিয়েছি, শুধু তুমি এটা কষ্ট করে মুখস্থ করতে পারলেই হচ্ছে, ঠিক আছে। শুধু এই জিনিসটা তোমরা কষ্ট করে মুখস্থ করতে পারলেই হচ্ছে, তোমাদের জন্য যা দরকার আমি সব বই থেকে একবারে এনে রেখে দিয়েছি। ওকে, আচ্ছা, বেলনাকার চাকতি বা সিলিন্ডার, ধরো এই হচ্ছে আমার চাকতি বা সিলিন্ডার, এই, এই হচ্ছে আমার চাকতি বা সিলিন্ডার, ঠিক আছে, যার অন্তর ব্যাসার্ধ হচ্ছে R1, তার মানে ভিতরে ব্যাসার্ধ হচ্ছে R1, আর বাইরের ব্যাসার্ধ হচ্ছে R2, তার মানে এই ধরো বাইরে দিয়ে আরেকটা যাবে যার ব্যাসার্ধ হচ্ছে R2, ঠিক আছে, এটা হচ্ছে R1, আর এই ব্যাসার্ধটা হচ্ছে R2, ঠিক আছে। ওকে, তাহলে বলছে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, ভরকেন্দ্রগামী যদি লম্ব অক্ষ হয় তার মানে কি ছবিটা হচ্ছে এরকম এ, আর ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ তার মানে কি এটা হচ্ছে এই, এই মাঝখান দিয়ে চলে যাবে এই অক্ষের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আর কোনো ব্যাসের সাপেক্ষে যদি হয় তার মানে কি আমাদের সিলিন্ডারটা হচ্ছে এই, আর এই যাবে, আর কোনো ব্যাস বলেছে তার মানে কি এই পাশের কোনো ব্যাসের সাপেক্ষে কি আমার রেখাটা গমন করবে, ঠিক আছে, এই, ঠিক আছে। আমি যদি একটু পাশে ছবি এঁকে দেখাই, এই, ঠিক আছে, এই আমার ব্যাসের সাপেক্ষে গমন করবে। আচ্ছা, নিরেট গোলক, নিরেট গোলক মানে কি পুরোটাই নিরেট, পুরোটাই নিরেট, ঠিক আছে, নিরেট মানে পুরোটাই নিরেট, ভিতরে পুরোটাই লোহা বা বস্তু থাকবে। কোনো ব্যাসের সাপেক্ষে যদি হয় তাহলে এইটা ভালো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি দাগায় দিচ্ছি এখানে, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট লাগে। কোনো ব্যাসের সাপেক্ষে, ব্যাসের সাপেক্ষে যদি ঘুরে তার মানে কি এই ধরো হচ্ছে আমার গোলক, আর ব্যাসের সাপেক্ষে ঘুরছে তার মানে কি এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। ওকে, আর কোনো স্পর্শকের সাপেক্ষে তার মানে কি এই ধরো আমার গোলক, আর তারপরে কোনো স্পর্শকের সাপেক্ষে ঘুরতেছে, এই হচ্ছে আমার আর, এইটা হচ্ছে আমার আর, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ওকে, আচ্ছা, কোনো স্পর্শকের সাপেক্ষে, তাহলে কোনো স্পর্শকের সাপেক্ষে তাহলে হলে কত হবে 7/5, ব্যাসের সাপেক্ষে হলে কত হবে 2/5। ওকে, এটা মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে, কোনো কনসিডার নাই। চলো নেক্সট, ফাঁপা গোলক, সেম, ফাঁপা গোলক ছবিটা সেম থাকবে, তাহলে এখানে কি আর, তাহলে কোনো ব্যাসের সাপেক্ষে ছবিটা বুঝিয়েছি, কোনো ব্যাসের সাপেক্ষে যদি হয় তার মানে কি এই হচ্ছে আমার ব্যাস, যেখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর দূরত্ব হচ্ছে আর, তাহলে এটা জড়তা ভ্রামক কত হবে I = 2/3 mr স্কোয়ার। আর কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তা ভ্রামক এটা কত হবে I = 5/3 mr স্কোয়ার, অর্থাৎ
এটা কোনো স্পর্শকের সাপেক্ষে যদি হয় তাহলে জড়তার ভ্রামক এটা কত হবে, এই জড়তার ভ্রামক এটা হবে 5/3 mr²। ওকে, নিরেট চোঙ বা সিলিন্ডার, এই নিরেট চোঙ বা সিলিন্ডার এটা হচ্ছে আমার টোটাল এই বড়টা, ঠিক আছে, এই টোটাল বড়টা। এটা যদি হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল, এই হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা, আমি যদি দিই এখান থেকে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। ওকে, ব্যাসার্ধ আর। তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, ভরকেন্দ্রগামী ও দৈর্ঘ্যের সমান্তরাল অক্ষের সাপেক্ষে, ভরকেন্দ্রগামী ও দৈর্ঘ্যের সমান্তরাল। তাহলে ভরকেন্দ্রগামী ও দৈর্ঘ্যের সমান্তরাল মানে কি, এই যে আমাদের অক্ষটা হবে এরকম, ঠিক আছে, তাহলে এটার জন্য ছবিটা হবে এরকম। আর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী দৈর্ঘ্য কোনটা, ধরো এবার যদি আমি এটাকে একটু শোয়াই আঁকাই, এই এটা ধরো আমাদের সেই সিলিন্ডার। ওকে, আমি যেহেতু ফ্রি হ্যান্ডে আঁকতেছি, ছবিটা আঁকা খুব বেশি ভালো হচ্ছে না, বাট স্টিল আই ট্রাই মাই বেস্ট। তাহলে চলো এখানে তাহলে কি হবে, সিলিন্ডারটা যদি আঁকি তাহলে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে কি হবে, তাহলে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, তার মানে কি এটা হচ্ছে আমার আপ mr² আর l²/12 এর যোগফল। ওকে, তাহলে ছবিটা হবে কি এরকম। আচ্ছা নেক্সট চলো, ফাঁপা চোঙ বা সিলিন্ডার, ফাঁপা চোঙ বা সিলিন্ডার, চোঙ তো ফাঁপা বা সিলিন্ডার তো ফাঁকা বা ফাঁপাই হবে না, একটু আগে আমরা শিখছি নিরেট চোঙ আর এটা হচ্ছে ফাঁপা চোঙ, ঠিক আছে, এই হচ্ছে ফাঁপা চোঙ, ঠিক আছে, খুব বেশি তফাৎ নাই, এটা হচ্ছে আর, আর এটা ব্যাসার দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে। আচ্ছা, চোঙের অক্ষের সাপেক্ষে, চোঙের অক্ষের সাপেক্ষে যদি হয়, এই ধরো আমাদের চোঙ আর এটার অক্ষের সাপেক্ষে যদি হয়, তাহলে অক্ষের সাপেক্ষে মানে কি mr²। ওকে, এইটা হচ্ছে কি আমাদের অক্ষ, ঠিক আছে। দৈর্ঘ্যের সাথে লম্ব ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে, দৈর্ঘ্যের সাথে লম্ব, দৈর্ঘ্যের সাথে লম্ব তার মানে এটা ছবিটা হচ্ছে এই এই এই, আর দৈর্ঘ্যের সাথে লম্ব মানে কি এই, এই হচ্ছে ধরো আমাদের সেন্টার অফ মাস, ঠিক আছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক কত, ml²/12, ঠিক আছে, ml²/12। ওকে, আচ্ছা লাস্ট আমাদের পুরো গোলকীয় খোলক, তার মানে কি ধরো এই হচ্ছে একটা গোলকের অংশ বিশেষ যার ভিতরে ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে স্মল আর, আর বাইরের ব্যাসার্ধ যেটা, আমি যদি এখানে নীল কালিতে মার্ক করি, নীল কালিতে মার্ক করি, এটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এখানে কি কোনো ব্যাসের সাপেক্ষে, এটা ছবিতে দেখানো একটু টাফ, তাও ধরো এই হচ্ছে আমার গোলক, কোনো ব্যাসের সাপেক্ষে যদি হয় তার মানে কি এটা এই কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। ওকে, আচ্ছা, আর কোনো স্পর্শক সাপেক্ষে, স্পর্শক সাপেক্ষে মানে কি, এই ধরো হচ্ছে আমার গোলক আর এই হচ্ছে আমার স্পর্শক, ঠিক আছে। এইটা তাহলে এই ছবিটার জন্য, এটা হচ্ছে এই ছবিটার জন্য, কোনো ব্যাসের সাপেক্ষে তাহলে এটার জন্য, কোনো স্পর্শকের সাপেক্ষে হচ্ছে এটার জন্য। ওকে, সবাই বলো এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা কারোর, সবাই দ্রুত কমেন্ট করো যে পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা। সবাই বলো দ্রুত যে এই পর্যন্ত বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা, দ্রুত দ্রুত, সবাই দ্রুত বলো যে এই পর্যন্ত বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম নেই দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। প্রবলেম নেই দাদা, ঠিক আছে। ওকে, আশা করি প্রত্যেকটা বোঝা গিয়েছে। আর আমি প্রত্যেকটা পাশের ছবি ঠিক এরকম তীর চিহ্ন দিয়ে মার্কিং করে দিয়েছি। প্রবলেম নেই দাদা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। পাপা একটু ক্লাসে আছি, আমি ফোন দিচ্ছি, ক্লাসে আছি। নেই দাদা, হ্যাঁ
ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে সবাই বলো দ্রুত যে কারোর কোনো বুঝতে প্রবলেম আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা বেশি না, এটার উপর একটা দুটো ম্যাথ আমরা হয়তো দেখবো আজকে। বলো কারোর কোনো বুঝতে প্রবলেম আছে কিনা। বুঝতে প্রবলেম আছে? না মনে হয় নেই। আচ্ছা, বুঝতে মনে হয় কারোর প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা আজকে ম্যাথটা দেখবো না, আজকে এমনিতেই অনেকটা পড়া দিছি, আজকে মুখস্থ পড়া বেশি। ঠিক আছে, শোনো, নেক্সট দিন আমরা এইটার উপর ম্যাথ করব। দেখো এই যে তোমাদের ম্যাথও রেডি, নেক্সট দিন আমরা এটার উপর ম্যাথ করব। ঠিক আছে, আজকে এমনি অনেক মুখস্থ পড়া দিয়েছি, আজকে আর ক্লাস নেব না, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন তোমাদের ম্যাথ করাবো এটার উপর, ওকে? আচ্ছা, সবাই ক্লাস নোট পোস্ট করবা। নোট যদি পোস্ট না হয় আমি লেকচার স্লাইড দিব না, নোট পোস্ট করতে হবে। ঠিক আছে, এবং আমার প্রত্যেকটা ক্লাস এখানে স্ক্রিনশট নিতে পারবা খুব ভালোভাবে। ঠিক আছে, খুব ভালোভাবে স্ক্রিনশট নিতে পারবা, কোনো সমস্যা নাই। সো স্ক্রিনশট নিতে গেলে ক্লাসটা পজ করবা, যেখানে স্ক্রিনশট নেওয়ার নিবা। ঠিক আছে, খুব ভালোভাবে স্ক্রিনশট নিতে পারবা, সমস্যা নেই, কিন্তু ক্লাস নোট পোস্ট আমার চাই। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে এই পর্যন্ত, ধন্যবাদ।